1 জুলাই থেকে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। মূল্যস্ফীতিতে কি ধরনের সংস্কার পড়তে পারে বা প্রভাবটা কেমন পড়তে পারে? আচ্ছা, সেটি হচ্ছে যে এটা নিয়ে অনেক অনেক অপেক্ষা বলবো আমি। 2015 সালে বাজেট যেটা অষ্টম স্কেল ছিল, সেখান থেকে 10 বছর 11 বছরে কিন্তু এটা দেওয়া হচ্ছে। এটা যদি আপনি অর্থনীতির তথ্য বলেন, মিল্টন ফ্রিডম্যানের তথ্যে বলা হয়েছে যদি নিউ মানি যদি ইনজেক্ট করা হয় অর্থনীতির মধ্যে, তাহলে কিন্তু সেটা গিয়ে সরাসরি মূল্যস্ফীতির উপরে গিয়ে পড়ে। সেদিক থেকে কিন্তু সেটি কিন্তু বাংলাদেশের যেহেতু মাত্র 15 লাখ 16 লাখ লোক হচ্ছে এই কি বলে এই স্কেলের আন্ডারে আসবে, সেখানে ফিগারটা জয়ী হোক না কেন এটা কিন্তু পড়বেই। একদিকে যেমন এটা প্রয়োজন ছিল মূল্যস্ফীতির যে অবস্থায়, বিশেষ করে সরকারি কর্মচারী যারা নিচের দিকে আর কি, তাদের কিন্তু তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেক বাধা চাপের মধ্যে আছে। সেই জায়গায় এটি ঠিক আছে, কিন্তু এটা যদি আমি একেবারে নির্মোহভাবে বলি, অর্থনীতিতে কিন্তু এটা মূল্যস্ফীতি উপর গিয়ে পড়বে। সুতরাং এই 35,000 কোটি টাকা বা 36,000 কোটি টাকা কিন্তু এটা অর্থনীতির মধ্যে আসবে। সুতরাং সেদিক থেকে কিন্তু এটাকে এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে সরকারের অন্য দিকেও কিন্তু প্রচেষ্টা থাকতে হবে। আমাদের উৎপাদন বাড়াতে হবে, তারপরে বাজার ব্যবস্থাটাকে মানে সুশৃঙ্খল করতে হবে। সব কিছু মিলে তা না হলে কিন্তু এটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, এটি কিন্তু সাধারণ মানুষের উপর গিয়েও পড়বে। শুধু মূল্যস্ফীতি শুধু আপনার আমার উপর পড়ে না, কিন্তু এটা সবার উপরেই পড়ে। এবং মূল্যস্ফীতি যেটাকে পরোক্ষ কর বলি, সরকার যেটা নেওয়া হয়, সেখানে কিন্তু এই মানে করের অংশটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়। সেখানে উপরের যারা আয়ের লোক বলি আর নিম্ন আয়ের লোক বলি, সবাই কিন্তু একই রকম অবস্থা। সুতরাং মূল্যস্ফীতি হলে ক্ষতিগ্রস্তটা আমাদের প্রান্তিক পর্যায়েটা বেশি হয়। সেখানে এই যে স্কেলটা হচ্ছে, এটা তো আমিও বেনিফিটেড হব, কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে এটা এক সরকারের এটাকে একটা ভালো উদ্যোগ আমি বলবো দেওয়া হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু বাজার ব্যবস্থা এবং অন্যান্য সাইডে কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখা লাগবে। আমরা কৃষি খাতে দেখতে পাচ্ছি যে খুব একটা পরিবর্তন কিন্তু এবারে বাজেটে নেই, গতবারের মতোই আছে। কিন্তু কৃষকদের দুর্ভোগ কিন্তু আসলে কমেনি। এটা একটা চিরচারিত ব্যাপার যে এটা চলেই আসছে, কৃষকদের দুর্ভোগ। এবারে বাজেটে আপনি এই বিষয়ে এটা নিয়ে কি বলতে চান? যদিও আমার মনে হচ্ছে, মনে না, আমি যেটা দেখলাম লিটারেচারে মানে রিপোর্টের মধ্যে, সেখানে কিছুটা মানে বরাদ্দ বাড়ানো হয়েছে, একবার নাই তা না, কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। কিন্তু যে মূল সমস্যাগুলো সেখানে হচ্ছে যে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পণ্যের কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। সেটা কিন্তু এটা দীর্ঘদিন থেকে কিন্তু ভোক্তারা কিন্তু এটার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় এসে বা ঢাকা ওই গ্রাম ফার্ম পর্যায় থেকে শুরু করে আপনার বাজার পর্যন্ত আসতে কিন্তু নানান ধরনের বাধার মুখোমুখি হচ্ছে। সেদিক থেকে একটা সবসময় একটা কথা বলা হয়, এখানে যে প্রাইস পলিসিটা, এবং আমি দেখলাম না বাজেটে কিন্তু প্রাইস পলিসি নিয়ে কোনো কথা আছে জানি না। প্রাইস পলিসিটাকে এখন দরকার বাংলাদেশ কৃষিকে টিকিয়ে রাখার জন্য। দেখুন, এই যে আমাদের বিশেষ করে করোনার সময় আমাদের সারা অর্থনীতি কি একটা বিপর্যয়ের মধ্যে ছিল, কিন্তু কৃষকরা কিন্তু তাদের কাজ চালিয়ে গেছে। আমাদের কিন্তু কৃষি উৎপাদনে কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি। সেই কৃষিকে যদি আমরা মানে ওই দিকে নজর দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু এই কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কিছু যদি করা না যায়, তাহলে কিন্তু আমরা আসলে দুর্ভাগ্য আমাদের। কিন্তু বাজেটে বেশ কম প্রস্তাব দেওয়া হচ্ছে, তো এখন এটার সুবিধা কি হতে পারে? সুবিধা হচ্ছে আমাদের জনগণকে, বিশেষ করে জনগণকে আইসিটির সঙ্গে যুক্ত করা, এটি একটি বিষয়। আর তাছাড়া আরেকটা জিনিস বলবো আমি, যে প্রান্তিক পর্যায়ে যতগুলো প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে কিন্তু একটা করে মোবাইল লাগবে। ঠিক আছে, সেদিক থেকে কিন্তু এটি আমি মনে করি যে এটা পজিটিভ একটা রেজাল্ট দিবে। আর পাশাপাশি কিন্তু এখন যেহেতু প্রযুক্তির যুগ, এবং আমরা কিন্তু বিশেষ করে ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছি, সেদিক থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো, এটাও তো প্রয়োজন আছে। সেদিক থেকে এটি একটি আমি মনে করি যে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ ভূমিকা রাখবে। এবং এটি জনগণের মধ্যে জানান, এখন তো দেখা যাচ্ছে যে আউটসোর্সিং বলি, ফ্রিল্যান্সিং বলি,
অনেক কিছু কিন্তু বিশেষ করে যুবকরা তরুণ সমাজ কিন্তু ঢুকে যাচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি যে এটা এই উদ্যোগটা ইতিবাচক ফলাফল দেবে বলে মনে করি আমি। আরেকটা বিষয় আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ব্যাংকে হিসাব পরিচালনার জন্য টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তটার প্রভাব কিভাবে পড়তে পারে জনসাধারণের মধ্যে? এটি আসলে আরেকটু বোধহয় গ্রাউন্ড ওয়ার্ক করে এই উদ্যোগটা, এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। কারণ হলো যে এতে করে প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা হয়তো ডিসকারেজড হবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, এবং এটা খুললে যেটা হবে, মানে এটা যদি এই মানে টিনের জন্য যদি টাকাও দিতে হয়, তাহলে হবে কি, আমানত কিন্তু কমে যাবে ব্যাংকগুলোর কাছে জিজ্ঞাসা করলে তারা বলবে যে এটা আসলে বর্তমান যে অবস্থা তাতে করে এমনি তো ব্যাংকগুলো কিন্তু লিকুইডিটি ইয়েতে আছে আর কি। হ্যাঁ, সেখানে যদি এইটা করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে ব্যাংকের যে আমানতের যেটা প্রয়োজন ব্যাংকের, সেইটা কিন্তু কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে। আর এই টিন খোলার ব্যাপারে হচ্ছে যে অনেক আছে যে ছোট্ট ব্যবসায়ী 10,000 15,000 টাকার ব্যবসা করে, তারা এই যে টিন খোলা, তারপরে ব্যাংকে গিয়ে এই কাজগুলো করা, এটা করতে তারা পেপারস ওয়ার্ক করা, একটা জটিলতা তৈরি হবে। সব কিছু মিলে মনে হয় যে এটা আর একটু চিন্তাভাবনা করে এটা করা উচিত ছিল, যে একবারই টিন কি বলে বন্ধ, টিন খোলার জন্য সবাইকে বাধ্য করা।